চিন্তা করা আমাদের জন্য বেশ কঠিন। এখন সেই এনভায়রনমেন্ট, এক্সপেরিয়েন্স এবং এডুকেশন যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে উই আর লাকি। এবং সেইসব এনভায়রনমেন্ট, এক্সপেরিয়েন্স এবং এডুকেশন থেকে যাদের মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি হয়েছে, তাদের কোনো ধরনের মোটিভেশনাল টোটকা, মোটিভেশনাল স্পিচ, মোটিভেশনাল লেকচার কোনো কিছুই দরকার নেই। সেসব মানুষরা পজিটিভ এবং তারা স্বয়ংক্রিয়ভাবেই সফল হচ্ছে। কারণ তারা তাদের ফ্যামিলি থেকে, তারা তাদের একাডেমিক কারিকুলাম থেকে এমন অনেক কিছু পজিটিভ শিখেছে আ এবং সেসব কিছুর ভিতর দিয়ে তারা একটা ইতিবাচক মানসিকতা তাদের তৈরি হয়েছে। যে কারণে তারা যেখানেই হাত দিচ্ছে সেখানেই সোনা ফলছে। তারা রাজনীতিতে যাচ্ছে সেখানে তারা সফল হচ্ছে। তারা ব্যবসা করতেছে সেখানে তারা উত্তরোত্তর আরো লাভের মুখ দেখতেছে একটা কোম্পানি থেকে ১০০ টা কোম্পানি। কারণ হচ্ছে কোনো না কোনোভাবে তারা তাদের এনভায়রনমেন্ট থেকে একটা পজিটিভ মানসিকতা তাদের তৈরি হইছে। সো এখন কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা এই যে সাফল্যের বিজ্ঞান এত লম্বা আলোচনা করছি। তো এখন কোন কারণে আমাদের মধ্যে যদি একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়, আমাদের মধ্যে সব নেগেটিভ না আবার সব পজিটিভও না। অনেক কিছুই আমাদের মধ্যে নেগেটিভ ইনস্টল হয়েছে। সো এখন যেমন ধরেন আমি যে আলোচনাটা করতেছি, এই আলোচনাটা হয়তো কয়েক হাজার মানুষ দেখছেন। সো এখন সবার ব্যাকগ্রাউন্ড তো আর আমরা জানি না। আমরা একেকজন একেকটা এনভায়রনমেন্ট এ বেড়ে উঠেছি। একেকজনের আম হোম এনভায়রনমেন্ট একেক রকম। একেকজন একেক ধরনের স্কুলে পড়েছি। কেউ ইংলিশ মিডিয়ামে পড়েছে, কেউ কওমি মাদ্রাসায় পড়েছে। সো আম এরকম। এখন এরপরে কাজের অভিজ্ঞতা। কেউ এখানে মিলিটারিতে চাকরি করেছে, কেউ পোস্ট অফিসে চাকরি করেছে, কেউ ব্যবসা। একেকজন একেকটা এনভায়রনমেন্ট থেকে আ আ আমরা আ আসছি এবং একেকজনের জীবনের অভিজ্ঞতা একেক রকম। সো সবকিছু মিলিয়ে আমাদের মধ্যে কিছু পজিটিভিটি আছে, কিছু নেগেটিভিটিও আছে। এই নেগেটিভিটি আমাদেরকে পিছন দিকে টেনে ধরে রাখে। সো আমরা গত পর্বে আলোচনা করেছি যে কিভাবে আপনি এই নেগেটিভিটিকে ওভারকাম করবেন। কিভাবে এই নেগেটিভ অভ্যাস আপনার থেকে রিমুভ করবেন। কারণ আপনি যদি আপনার এই যেমন আমরা যদি আমাদের এই নেগেটিভ হ্যাবিট বা নেতিবাচক যে চিন্তা, নেতিবাচক যেসব অভ্যাস যেগুলো আমাদেরকে কর্মবিমুখ বসিয়ে রাখে। সহজ কথা হচ্ছে এটা, যেগুলো আমাদেরকে কোনো উদ্যোগ নিতে দেয় না। যত রকমের এক্সকিউজ আছে, যত রকমের বাহানা আছে, মানে বিভিন্ন রকমের আলস্য, এইসব অমূলক ভয়-ভীতি, অমূলক আশঙ্কা, আ এইসব নেগেটিভিটি আমাদেরকে পিছনে টেনে ধরে রাখে। সেইসব জিনিসগুলোকে যদি আমরা রিমুভ করতে না পারি, সেসব জিনিসগুলোকে যদি আমরা ইরেজ করতে না পারি, তাহলে আমরা আসলে কোনো পজিটিভ হ্যাবিট ডেভেলপ করতে পারব না। কারণ দিন শেষে আমরা সব শুনে টুনে ওই আল্টিমেটলি আগে যেমনটা ছিল আমাদের লাইফস্টাইল, আগে আমাদের রুটিন যেমন ছিল, আমরা আবার তেমনই থেকে যাব। সো এইজন্য আমাদেরকে আগে ফাইট করতে হবে যে আমাদের আগে আমাদের যে বদভ্যাস আছে, সেইটা আগে আমাদের রিমুভ করতে হবে। সেখান থেকে আগে আমাদের বের হতে হবে। তো সেখান থেকে বের হওয়ার জন্য আমরা ১ম এ দেখলাম যে সেখান থেকে আমার মনোযোগটা সরিয়ে নিয়ে আসতে হবে। যেসব অভ্যাস আমরা আপাতত এটুকু ধরে নিতে পারি যে যেইটা নেগেটিভ বলতে আমরা আসলে বুঝাচ্ছি যে এই জিনিসটা আমার সাফল্যের সাথে রিলেটেড না। মানে আমি জীবনে যা হতে চাই, আমি যে লক্ষ্য স্থির করলাম, আমি যা কিছু অর্জন করতে চাই সেসব জিনিসের সাথে যার কোনো প্রত্যক্ষ পরোক্ষ সম্পর্ক নাই। সেগুলোই হচ্ছে নেগেটিভিটি। যেসব কিছুর আমার জীবনে কোনো আউটপুট নাই। আপনি একটু জিজ্ঞেস করবেন যে এই যে আমি এখন ১ ঘন্টা ধরে যে কাজ করলাম, এর আসলে আমার জীবনে আউটপুট কি? এর আসলে রিটার্ন কি? এর আসলে রেজাল্ট কি? এ কাজটা আমি কেন করলাম? যদি জবাব আসে যে না এর আসলে কোনো আউটপুট নাই, এর আসলে কোনো রিটার্ন নেই। আমি আসলে কেন করতেছি আমি নিজেও জানতেছি না। তাহলে বুঝবেন যে এটা এভেল ফোর্স। মানে আপনার মধ্যে একটা নেগেটিভ ফোর্স সেটা আমাদেরকে এরকম অর্থহীন অনর্থক কাজে এনগেজ করে রাখে। সো সেগুলো থেকে আগে আমাদেরকে বের হইতে হবে। সেগুলো থেকে আ আগে আমাদেরকে সেইসব নেগেটিভিটি বা সেসব নেগেটিভ হ্যাবিট আগে আমাদেরকে ইরেজ করতে হবে, রিমুভ করতে হবে সেগুলো। আর সেটার জন্য আরেকটা ভালো কাজ যেটা সেটা হচ্ছে পাশাপাশি আমাদেরকে পজিটিভিটিতে ফোকাস করতে হবে। মানে আমি বললাম যে ঠিক আছে আজকে থেকে আমি কোন নেগেটিভ কাজ করব না। সো নেগেটিভ কাজ করব না কিন্তু আমি যদি অলস বসে থাকি আল্টিমেটলি আমি কিন্তু তাতেও সময় নষ্ট করতেছি। যে আমি নেগেটিভও করতেছি না, পজিটিভও করতেছি না এটাও কিন্তু নেগেটিভ। তার মানে আপনাকে পজিটিভ কিছু একটা করতে হবে। আপনি আইদার পজিটিভ করতেছেন অথবা নেগেটিভ করতেছেন। পজিটিভও করতেছি না, নেগেটিভও করতেছি না এরকম আসলে কোন স্টেট নাই। এট লিস্ট আমরা যদি কোন কিছু অ্যাচিভ করতে চাই। সো যেটা করতে হবে সেটা হচ্ছে সাথে, সাথে আমাদেরকে পজিটিভ কোন একটা কাজে ইনভলভ হয়ে যেতে হবে। পজিটিভ কোন একটা কাজে ব্যস্ত হয়ে যেতে হবে।
তাই না? আপনি যদি অলস বসে থাকেন, আপনি আস্তে, আস্তে এ আপনার শরীর রুগ্ন হয়ে যাবে। আপনি দেখবেন বেশিরভাগ মানুষ রিটায়ারমেন্ট এর পরে আর বেশিদিন বাঁচে না। কিন্তু আপনি যদি তাকে এই কাজ দেন, দেখবেন যে এত বুড়া, বুড়া মানুষ মন্ত্রী, প্রেসিডেন্ট যতদিন প্রেসিডেন্ট থাকবে ততদিন কিন্তু তার কোনো অসুবিধা নেই। কারণ ওই যে কাজে ব্যস্ত। যত বয়সী হোক। এত বছর বয়সেও কিন্তু আপনি দেখবেন যে কাজে ব্যস্ত থাকার কারণে তাদের কাছে অসুখ-বিসুখ ভিড়তে পারে না। কিন্তু রিটায়ারমেন্ট এর পরেই দেখবেন যে এই আস্তে, আস্তে রোগ ব্যাধি নানান রকমের মানসিক, শারীরিক সমস্যা তৈরি হইছে। সো আপনাকে কাজে ব্যস্ত থাকতে হবে। যত আরাম তত ব্যারাম। তাই না? আপনি যত আরাম করে বসে থাকবেন তত দেখবেন আপনার শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধছে। এজন্য কাজে ব্যস্ত থাকতে হবে। সো এটা ঠিক মানসিকও। আপনি যত অলস হয়ে বসে থাকবেন তত দেখবেন নেগেটিভিটি আপনার মধ্যে এসে ভর করতেছে। আপনি মানে যত মানে অনর্থক কাজে দেখবেন যে আপনি ব্যস্ত। কারণ একটা জমি, ধরেন একটা জমি আপনি যদি সেখানে চাষাবাদ না করেন, তাহলে সেখানে কি হবে? আগাছা হবে। তা আপনি বলবেন, "ভাই আমি আগাছা তো চাষ করিনি।" আগাছা চাষ করা লাগে না। আগাছা আপনা আপনিই হয়। ঠিক এরকমই আমরা বলবেন যে, "ভাই আমি পজিটিভ তো কিছু করতেছি না। আমি তো নেগেটিভ ও কিছু করতেছি না। আমি চুপচাপ বসে আছি।" চুপচাপ বসে থাকতে পারবেন না। এর মধ্যেই আপনার মধ্যে দেখবেন যে শয়তানি চিন্তা। কারণ শয়তান এসে বাসা বাঁধছে এখানে। তাই না? একটা কথাই তো আছে যে, "অলস মস্তিষ্ক শয়তানের অ্যাপার্টমেন্ট।" তাই না? সেখানে শয়তান এসে সপরিবারে বসবাস শুরু করে। তো আপনি অলস বসে থাকা যাবে না। আপনাকে কোন একটা কাজে থাকতে হবে। সেটা আইদার পজিটিভ অর নেগেটিভ। সো আপনি যদি পজিটিভ কিছু না করেন তার মানে আপনি দেখবেন যে আপনি অটোমেটিক্যালি নেগেটিভিজম এর মধ্যে ঝুঁকে পড়তেছেন। আপনি অটোমেটিক্যালি নেগেটিভ কিছুর মধ্যে ইনভলভ হয়ে গেছেন, এনগেজড হয়ে গেছেন। বেহুদা বসে, বসে মানুষের নামে গসিপ, গল্প এগুলো করে আমাদের দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। সো আ আমাদেরকে যেটা করতে হবে ইতিবাচক চিন্তা করতে হবে। নাও ইতিবাচক চিন্তাটা কি? এখন ইতিবাচক চিন্তার কথা বললেই আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি ওই যে অনেক সময় মোটিভেশনাল স্পিকাররা আসলে যে সবসময় অনেক সময় মিসকমিউনিকেশন হয় বা তাদের বক্তব্যকে অনেকে মিসকোট করে, মিসইন্টারপ্রেট করে। আ যে ভাই ওনারা এই যে মানে ইতিবাচক চিন্তা বলতে আমরা মনে করি যে ভাই ইতিবাচক চিন্তা মানে হচ্ছে আকাশ কুসুম কল্পনা করা। কল্পনায় বসে, বসে রাজা উজির মারা। তাই না? যে আপনি নিজে এরকম খালি ইতিবাচক চিন্তা করবেন যে আপনি অনেক টাকার মালিক হয়ে যাচ্ছেন এরকম চিন্তা করলেই আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন। সো অনেকে এরকম কম্বল মুড়ি দিয়ে শুয়ে, শুয়ে অনেক চিন্তা করে ইতিবাচক। পরে দেখা যায় ভাই এসব ইতিবাচক চিন্তা করেও তো কোনো লাভ নাই। হ্যাঁ, এরপরে দেখা যায় উনার তো পকেট খালি। উনি লাখ, লাখ টাকার কল্পনা করেও শেষ পর্যন্ত তো উনার কাছে খুচরা পয়সাও আসতেছে না তাতে। এটা ইতিবাচক চিন্তা না। এটাও নেতিবাচক চিন্তা। এই যে আকাশ কুসুম কল্পনা করা, দিবাস্বপ্ন দেখা, বসে, বসে শুধু বাগাড়ম্বর করা, লম্বা, লম্বা কথা বলা এগুলো ইতিবাচক চিন্তা বা ইতিবাচক কথা না। ইতিবাচক চিন্তা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার গঠনমূলক চিন্তা। ইতিবাচক চিন্তা হচ্ছে কাজের চিন্তা। ইতিবাচক চিন্তা হচ্ছে যে আপনি এই যে কাজের প্ল্যান করতেছেন আপনি। যে হ্যাঁ, এবং ইতিবাচক চিন্তা হচ্ছে যেটা আমি যা অ্যাচিভ করতে চাই সেটাই আমার মাথায় থাকবে এবং সেটার জন্য আমি প্রতিটা সময় কাজে লাগাচ্ছি। সেইটার দিকে আমি একটু, একটু করে অগ্রসর হচ্ছি। মানে আগেই আমি বলি যে ওই যে বললাম সাফল্যের জন্য তো আগে আপনার লক্ষ্য স্থির করতে হবে। সেটা আপনি যদি মনে করেন যে ভাই আমি বিসিএস ক্যাডার হতে চাই। ঠিক আছে এটাও আপনার জন্য একটা আ লক্ষ্য যে হ্যাঁ। তো সেটার জন্য আগে আপনাকে বিসিএস এর চিন্তায় মগ্ন থাকতে হবে। এখন আপনি যদি কল্পনা করেন বসে, বসে যে এই যে আমি বিসিএস ক্যাডার হয়ে গেলাম, আমি পুলিশ ক্যাডার, আমি এখন পুলিশের ট্রেনিং করতেছি, লেফট রাইট করতেছি, এখন আমি পুলিশের এসপি, পুলিশের আইজি, পুলিশের ডিআইজি ইত্যাদি, ইত্যাদি বসে, বসে কল্পনা করলে এগুলোর ইতিবাচক চিন্তা বলে না। ইতিবাচক চিন্তা মানে হচ্ছে গঠনমূলক চিন্তা। যে আমি বিসিএস পরীক্ষা দিতে চাই তাহলে ভাই আমার বিসিএস পরীক্ষা কত তারিখে? প্রিলিমিনারি কত তারিখে? তারপরে রিটেন কবে? তো এর মধ্যে আমার এখন এখন হাতে সময় কতদিন আছে? 6 মান্থ or 1 ইয়ার। ওকে। তাহলে এবার আপনাকে একটা একদম ওই যে আমরা লক্ষ্য স্থির করার যে এপিসোড সেখানে আমরা আলোচনা করেছি যে কিভাবে লক্ষ্য স্থির করতে হয়। আপনাকে স্মার্ট গোল সেট করতে হবে। যে ভাই আমার স্পেসিফিক লক্ষ্য স্থির করতে হবে। যে আমি কি করতে চাই, অ্যাচিভ করতে চাই আগামী ১ বছরের মধ্যে আমার বিসিএস পরীক্ষা এবং এর মধ্যে আমি বিসিএস এ কোয়ালিফাই করতে চাই। ওকে, সেটার জন্য আপনাকে আগে যে আমার এখন কতটুকু প্রিপারেশন মানে আমি কারণ আপনি অলরেডি ইউনিভার্সিটি থেকে পাস করতে, করতে তো কিছু ইংরেজি আপনি শিখছেন, কিছু অঙ্ক তো আপনি জানেন। কিছু সাধারণ জ্ঞান তো আপনার জানা আছে। কিন্তু কোন, কোন জায়গায় লিমিটেশনস আছে আগে সেইটা ফিগার আউট করতে হবে। যে আমার কোন, কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে। ইংরেজিতে আমার আসলে কোন, কোন জায়গায় দুর্বলতা সেটা কোন, কোন জায়গায় আমাকে ইমপ্রুভ করতে হবে। সো আমি যদি বিসিএস এ কোয়ালিফাই করতে চাই প্রিলিমিনারি, রিটেন, ভাইভা সেটার জন্য আমার প্রিপারেশন কি নিতে হবে? আমার মধ্যে কতটুকু আছে? আর
কতটুকু আমাকে প্রস্তুতি নিতে হবে। তাহলে সেটার জন্য যদি ১ বছর হাতে সময় থাকে তাহলে আমাকে মাসে কতটুকু করতে হবে, তাহলে সপ্তাহে কতটুকু, দিনে কতটুকু। এভাবে একটা আ রুটিন আপনাকে ফিক্স করতে হবে। এবং এরপরে আপনি প্রতিদিন সেই কাজটুকু সম্পাদনের চিন্তায় থাকবেন। এর বাইরে কোথায় খেলা চলতেছে, কোথায় আপনার ফুটবল খেলা চলতেছে, এগুলো হচ্ছে নেগেটিভিটি। হ্যাঁ, এগুলোতে যখনই আপনি ইনভলভ হবেন তখন আপনি দেখবেন যে সারা বছরের মধ্যে আপনি আল্টিমেটলি বই উল্টেও দেখেননি। এবং শেষ পর্যন্ত খুব স্বাভাবিকভাবেই আপনি আ পরীক্ষায় প্রিলিমিনারিতেই ফেল করছেন। হ্যাঁ, এবং এরপর তখন আপনি দেখবেন যে না ১ বছর আগে তো আমি একটা মনে লক্ষ্য স্থির করছিলাম। কিন্তু আমি তো আসলে সেই অনুযায়ী কিছুই করিনি। কারণ সেই অনুযায়ী কিছু করতে পারিনি কেন? কারণ হচ্ছে ওই যে আমি আরো কিছু বেহুদা কাজে ইনভলভ ছিলাম। সো পজিটিভিটি মানে হচ্ছে আপনার পজিটিভ চিন্তা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আ গঠনমূলক চিন্তা, কাজের চিন্তা। কাজ, আপনি একটা ব্যবসা শুরু করছেন। সো আপনি আপনার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবেন। এখন আমরা যেকোনো একটা কাজ করার আগে প্রথমত কাজের চিন্তাটা করি। সো সেজন্যই আপনি যখন ইতিবাচক চিন্তা করবেন, যেগুলো আপনার কাজের সাথে, আপনার লক্ষ্য বা উদ্দেশ্যের সাথে রিলেটেড না, সেসব দিকেই আপনার মন আপনাকে নিয়ে যেতে চাইবে যে, "আচ্ছা ঠিক আছে, এই যে অমুক বন্ধু আসছে, তার সাথে একটু গিয়ে আড্ডা মারি।" তাই না? এরকম অনেকের আড্ডার নেশা আছে। এগুলাতে আমরাও সময় নষ্ট করছি প্রচুর। এগুলা থেকে বেরিয়ে আসা খুব মুশকিল। একটা নির্দিষ্ট জায়গা আছে, সব জায়গায় ওইখানে কয়েকজন বন্ধু-বান্ধব আসে, ওইখানে প্রতিদিন সন্ধ্যার পরে না গেলে আর ভাল লাগে না। সো গিয়ে সেখানে সন্ধ্যা থেকে শুরু করে রাত ১২টা, এরপরে বাসা থেকে কয়েক দফা ফোন না দিলে আর বাসায় ফেরা হয় না। সো এইরকম কিছু আড্ডায় আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। সো এখন সেখান থেকে যদি আপনি বের হতে চান, তাহলে আগে ওই যে বললাম ইতিবাচক চিন্তা মানে হচ্ছে যে না, যেইটা আমি অর্জন করতে চাই সেটার সাথে রিলেটেড না, এমন সব কাজ থেকে আমার আগে বেরিয়ে এসে আমার যে কাজ, সেই কাজে আমাকে মনোনিবেশ করতে হবে। যা কিছু আমি অ্যাচিভ করতে চাই। আমি যদি মনে করি যে না, আমার লক্ষ্য হচ্ছে আমার সুগার নিয়ন্ত্রণে রাখা। আমার লক্ষ্য হচ্ছে আমার কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা। সেটার জন্য আপনি ৩ মাসের একটা লক্ষ্যমাত্রা ঠিক করলেন যে আমি একটা হেলথি ডায়েট প্র্যাকটিস করব, একটা হেলথি লাইফস্টাইল প্র্যাকটিস করব। তাহলে যখনই আনহেলথি কোন ডায়েটের কথা আপনার মাথায় আসবে যে একটু আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে। তো আপনি চিন্তা করবেন যে না, এটা আম আমার জন্য না। সো সাথে আপনি কি করবেন? হেলথি ডায়েটের কথা চিন্তা করবেন। এটি ইতিবাচক চিন্তা। ইতিবাচক চিন্তা মানে হচ্ছে আপনার গঠনমূলক চিন্তা। যে না, আ আমি আমার এখন হয়তো কাবাব খাইতে ইচ্ছা করতেছে, বিরিয়ানি খাইতে ইচ্ছা করতে ইচ্ছা তো করবেই। তাই না? আপনি যখন পকেটে পয়সা আছে, ইচ্ছা করবে, চাইলে আপনি প্রতিদিনই কাচ্চি বিরিয়ানি খেতে পারেন। কেন নয়? কিন্তু যখন আপনি বুঝলেন যে না ভাই, এটা তো আমার শরীর নষ্ট করে ফেলতেছে, আমার কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, এগুলো আনহেলথি খাবার। তার থেকে বরং আমার বিস্বাদ হইলেও আমাকে খাইতে হবে হচ্ছে যেগুলো হেলথি। টাটকা শাকসবজি খাইতে হবে, সালাদ খাইতে হবে। ওকে, আপনি সেই দিকে আপনার চিন্তাটাকে ডাইভার্ট করে দিবেন। আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করতে কষ্ট লাগতেছে, ইচ্ছা করতেছে না। সোফার মধ্যে চিত হয়ে শুয়ে টিভি দেখতে ইচ্ছা করতেছে। চিন্তাটাকে আপনি ঐদিকে ফোকাস করবেন যে, না আমাকে এক্সারসাইজ করতেই হবে। ভালো লাগুক আর না লাগুক। এটা হচ্ছে ইতিবাচক চিন্তা। ইতিবাচক চিন্তা মানে হচ্ছে কাজের চিন্তা, গঠনমূলক চিন্তা। হ্যাঁ? যা করলে আপনি সফল হবেন সেই চিন্তা করা। সেই কাজে নিজেকে নিয়োজিত করা, নিবেদিত করা। সেইটা হচ্ছে ইতিবাচক চিন্তা। এখন ইতিবাচক চিন্তার সাথে সাফল্যের একটা ওতপ্রোত সম্পর্ক আছে এবং এটা ১ম ডিসকভার করছে হচ্ছে নেপোলিয়ন হিল এবং এই যে ক্লেমেন্ট স্টোন। উনারা অনেক আগে, নেপোলিয়ন হিল পরে তো 'থিংক অ্যান্ড গ্রো রিচ' বইটা লিখছে। এর আগে উনি আরেকটা বই লিখছে, সেটা হচ্ছে 'সাকসেস থ্রু এ পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড'। এই বইয়ে উনি ১ম যে ইতিবাচক মানসিকতাকে সাফল্য অর্জনের জন্য প্রধান উপাদান হিসেবে উল্লেখ করেন। মানে সাকসেস থ্রু এ পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। এই বইয়ে মানে এর আগে আর কেউ এটাকে ঠিক এইভাবে অ্যাট্রিবিউট করেনি যে সাকসেস এর সাথে এই যে ইতিবাচক মেন্টাল অ্যাটিটিউড, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, এই যে আপনি দেখবেন একটা মানুষ এরকম যে ভালো স্টুডেন্ট, যে ভালো রেজাল্ট করে, আপনি দেখবেন তার রুটিনই আলাদা। সে প্রতিদিন পড়তেছে। প্রতিদিন ৭-৮ ঘন্টা পড়তেছে। যারা ভালো স্টুডেন্ট আপনি দেখবেন সে এই বই পড়তেছে, সেখান থেকে ওই বই পড়তেছে। ভাই এই বই তোমার কাছে আছে কিনা? সবসময় দেখবেন যে পড়াশোনার কথাই বলে। আপনার কাছে মনে হবে যে ভাই এদের কি লাইফ, এত পড়ে কি হবে? আমরা অনেক সময় এরকম মনে করি। যে এরা কত কষ্ট করতেছে, কষ্ট না। তার কাছে কষ্ট না, বরং তার কাছে এই বই পড়াতেই আনন্দ। আপনি দেখবেন কিছু মানুষ আছে সারাদিন বই পড়ে। এখন আপনি মনে করতেছেন যে আহারে লোকটার কত কষ্ট, লোকটার কত দুঃখ, সারাদিন তাকে কত কষ্ট করা লাগতেছে, পড়তেছে। না, কষ্ট না। এইটার মধ্যেই সে আনন্দ পায়। আপনি ফুটবল খেলা দেখে যেমন আনন্দ পান, ওই মানুষটা বই পড়ে তেমনই আনন্দ পায়। আর আবার আমরা অনেক সময় মনে করি যে না, আনন্দ হচ্ছে গিয়ে আপনি যদি সেবা প্রকাশনীর বই পড়েন, আপনি যদি মাসুদ রানা পড়েন,
তাহলে হচ্ছে গিয়ে আনন্দ। আপনি যদি হ্যারি পটার পড়েন তাহলে সেগুলো হচ্ছে আনন্দের বই। সেগুলো মানুষ আনন্দের জন্য পড়ে। কিন্তু আপনি অ্যাডাম স্মিথ পড়বেন, আপনি ওই যে স্যামুয়েলসনের বই পড়বেন, এগুলা তো আনন্দ না, এগুলো তো কষ্ট। এগুলা তো মানে পাথর ভাঙার মতো কষ্টকর কাজ। না। যে মানুষটা ইকোনমিক্সে মজা পাইছে একবার, এমনকি যে মানুষটা অঙ্কে ভালো, তার কাছে অঙ্কের বই কিন্তু হ্যারি পটারের বইয়ের থেকেও আনন্দের। তার কাছে যে মানুষটা ফিলসফির বই পড়ে আনন্দ পায়, মানে একবার যে ফিলসফি বা দর্শনের যে কোড ডিকোড করতে পারছে, একবার যে দর্শনের মজা পাইছে, তার কাছে দর্শনের বই, সক্রেটিসের বই, অ্যারিস্টটলের বই, প্লেটোর বই, এগুলোর চেয়ে আনন্দের, এগুলার চাইতে মজার আর কোনো বই নাই। আপনি তাকে যদি বলেন যে, "ভাই এই যে আপনি হুমায়ূন আহমেদের এই বইটা পড়েন, এটা খুব ইন্টারেস্টিং।" সে বলবে যে, "সরি ভাই, এটা আপনার কাছে রাখেন।" আপনি গিয়ে দেখবেন যে উনি গিয়ে কোত্থেকে ফিজিক্সের বই একটা নিয়ে আসছে। ওর মধ্যে অঙ্ক হিজিবিজি, মানে আপনি বলবেন যে, "ভাই এগুলোর দিকে তাকাইলেই তো কষ্ট লাগে।" কিন্তু উনার কাছে ওগুলো ওইটাই আনন্দের। কারণ ওর মধ্যে অনেক কিছু, অনেক জিনিস উনি জানতেছে। আর উনি মানে এত আনন্দ উনি পাচ্ছে যে এইটা বিজ্ঞান, এটাই হচ্ছে সারা পৃথিবীতে। এই বিশ্ব মানে একের পর এক উনি জানতেছে, আর মানে আ মানে মনে হয় যেন একটা সোনার খনি থেকে উনি স্বর্ণ তুলতেছে। এরকম আনন্দ। তো গণিত আনন্দের, সবকিছুই আনন্দের। কথাটা হচ্ছে যে আপনার মনকে এটা বুঝাইতে হবে। আমরা ওই যে সাবকনশিয়াস মাইন্ড বললাম না? আমাদের সাবকনশিয়াস মাইন্ড সত্য মিথ্যার পার্থক্য বুঝে না। আপনি তাকে যদি বলেন যে, "এই যে আমি ফুটবল খেলা দেখতেছি, এটা খুবই এন্টারটেইনিং।" একটা সময় সে সেখান থেকে আপনাকে এই মেসেজটা সাপ্লাই দিবে যে আপনি খুব আনন্দে আছেন। আবার এই আরেকজনের কাছে কিন্তু এই ফুটবল খেলা মানে একেবারে আর্জেন্টিনা ফ্রান্সের ফাইনাল খেলা, এর থেকেও হয়তো তার কাছে ফিজিক্সের একটা লেকচার, এইটা অনেক বেশি এন্টারটেইনিং। যে আজকে এখানে একজন বড় পদার্থবিদ আসবেন একটা সেমিনারে, উনি একটা লেকচার দিবেন, সেখানে আমি আমার অনেক অজানা, অনেক না জানা অনেক প্রশ্নের উত্তর পাবো। তার কাছে সেটা অনেক ইন্টারেস্টিং। কারণ ওই যে তার মন সেটার মধ্যেই আনন্দ পায়। কারণ সে তার মনকে সেভাবে ট্রেন করছে। যে আনন্দ হচ্ছে এই যে অজানাকে জানায়, এই যে সারা বিশ্বে কি ঘটতেছে, সেসব কিছু জানার মধ্যে যে একটা আনন্দ। ফুটবল খেলায় আল্টিমেটলি খেলা শেষে কেউ জিতবে, কেউ হারবে। না জিতলেও শেষ পর্যন্ত টাই ব্রেকার, মাই ব্রেকারে একদল চ্যাম্পিয়ন হবে। এ আর কি আছে? পরে আমি জেনে নিতে পারব। তার কাছে ওর মধ্যে কোনো আনন্দ নাই। আপনি কোন পদার্থবিদকে যদি ফুটবল খেলা দেখার আমন্ত্রণ জানান, দেখবেন যে ও আপনার সাথে যাবে না। সে বরং লাইব্রেরিতে গিয়ে বসে ফিজিক্সের বই পড়বে, কেমিস্ট্রির বই পড়বে। এরকম। সো আমরা মনে করি যে সায়েন্টিস্ট মানে হচ্ছে তার জীবন খুবই বিরস, তার জীবন খুবই নিরস। এই কথাগুলো সত্যি না। একজন সায়েন্টিস্ট বলেন, একজন ইঞ্জিনিয়ার বলেন, উনি কিন্তু উনার কাজে আনন্দ পাচ্ছে। এবং উনি যখন একটা প্রবলেম সলভ করতে পারতেছে, একটা ভালো ডিজাইন করতেছে, একটা ভালো বিল্ডিং আ সেটার যখন একটা সমাধান বের করতেছে, তখন উনার কাছেও কিন্তু এই ফুটবল খেলায় জেতার যে আনন্দ, সেই একই রকমই আনন্দ হয়। সো আপনি যখন আপনার কাজে, যেটা এখন সমস্যাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা যেমন ধরেন আপনি ফুটবল খেলায় বিনোদন পাচ্ছেন। খুবই ভালো কথা। কিন্তু আপনি ফুটবল খেলাটাকে আপনার কাজ বানাচ্ছেন না। আপনি যদি ফুটবল খেলায় সত্যিকার অর্থেই আনন্দ পান, তাহলে আপনি ক্রীড়া সাংবাদিক হন। আপনি আ ফটো আ কে ব আপনার স্পোর্টস ফটোগ্রাফার হন। যে ঠিক আছে ভাই, আমি তাহলে আমার কাছে যেহেতু ফুটবল খেলাটা ভালো লাগে, তাইলে আমি ফুটবলারদের ছবি তুলবো। এটাই হচ্ছে আমার প্রফেশন। তাইলে আমার খেলাও দেখা হইলো। আমি পাশাপাশি এই তাইলে ফটোগ্রাফিটা শিখি। ফটোগ্রাফিটা শিখে আমি তাইলে স্পোর্টস জার্নালিস্ট হব। ওকে, সেই কেন্দ্রিক আপনি একটা চিন্তা করেন। মানে সেটাকেই আপনি আপনার প্রফেশন বানান। সেটার সাথে রিলেটেড ট্রেনিং, সেটার সাথে রিলেটেড কোর্স, সেটার সাথে রিলেটেড কারিকুলাম, প্র্যাকটিস, এক্সারসাইজ, এগুলাতে আপনি নিজেকে ইনভলভ করে রাখেন। তাই না? অনেক বড় স্পোর্টস ফটোগ্রাফার আছে যারা অনেক স্পোর্টসম্যানদের থেকেও অনেক বিখ্যাত। তাই না? আমরা মনে করি যে ভাই ফুটবল খেলা, তাহলে আমার ফুটবলার হইতে হবে। আমার তো এখন বয়স নেই। বয়স কোনো বিষয় না। আপনি ফুটবলের সাথে রিলেটেড অনেক কিছু করেই এখনো বিখ্যাত হতে পারেন। নট নেসেসারিলি যে আপনাকে ফুটবলারই হইতে হবে। আপনি ফুটবল ক্লাবের মালিক তো হইতে পারেন এই বয়সেও। তাই না? কারণ তাদের আ আপনার জি, এই যে আমাদের ফিরোজ ভাই দীর্ঘ সময় হচ্ছে উনি স্পোর্টস ফটোগ্রাফি করছে। সো আপনারা চাইলে ফিরোজ ভাইয়ের কাছ থেকে, যদি কারো আগ্রহ থাকে আরকি, কথায় বললাম, আপনারা চাইলে ফিরোজ ভাইয়ের কাছ থেকে টিপস নিতে পারেন। যখন আপনি ওরকম ইচ্ছা করবেন, সাথে দেখবেন যে সমাধান চলে আসছে। রাস্তা খুঁজলেই দেখবেন রাস্তা বেরিয়ে আসতেছে। Facebook এ পোস্ট দেন, দেখবেন যে কেউ না কেউ এসে আপনাকে সাজেশন দিচ্ছে। YouTube এ সার্চ করেন, Google এ সার্চ করেন। এখন ChatGPT আছে। আমাদের কাছে কোন একটা জিনিস শেখা এখন আমাদের জন্য ডিফিকাল্ট না। ডিফিকাল্ট হচ্ছে আমরা শেখার জন্য সেরকম মানসিকতা। আমরা ওই যে অলস, আমরা বসে থাকি। আমাদেরকে আমাদের ওই যে অবচেতন মন অলস বসিয়ে রাখে। এইটা হচ্ছে গিয়ে সমস্যা। সেখান থেকেই পজিটিভ কোন জায়গায় কনসেনট্রেট করতে পারি না আমরা।
মনোসংযোগ করতে পারি না, সেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়। আপনার কাছে যদি সিনেমা দেখতে ভালো লাগে, তাহলে আপনি সিনেমাকেই ক্যারিয়ার বানান। আপনার কাছে যদি মনে হয় যে ভাই আমার কাছে সিনেমার গল্প ভালো লাগে, তাহলে এইসব গল্প লেখালেখির উপরে কিছু বই-টই কিনে আপনি সিনেমার গল্প লিখেন। লিখেন। ১ম এ হয়তো সেইটা দিয়ে আপনার অস্কার বিজয়ী কোনো সিনেমা তৈরি হবে না। ছোট, ছোট গল্প একটু ২-৩ টা সিনেমা দেখে ছোট একটা গল্প লিখেন। সেটা দিয়ে হয়তো কোনো একটা ইউটিউবার আছে তাদেরকে বলেন যে, "ভাই আমি একটা গল্প লিখছি, তোমরা এটারে চিত্রায়ন করে তোমাদের YouTube চ্যানেলে আপলোড করো। আমাকে শুধু ক্রেডিট দিও।" তো এরকম ছোট, ছোট অনেক ইউটিউব আছে তারা এরকম নাটক বানায়। তাদেরকে দেন। বা আপনি নিজেই একটা টিম তৈরি করেন নাটকের দল। সেইভাবে অনেক ইউটিউব চ্যানেল বিখ্যাত হয়ে গেছে। তা আপনি যদি স্টোরি লিখতে পারেন তাদেরকে একটা মজার স্টোরি লেখান, ছোট, ছোট স্টোরি। যে হ্যাঁ, আমি নিজে অনেকগুলো সিনেমা দেখছি। সেখান থেকে আমার মাথায় একটা গল্প আসছে। সেটাকে আমি মডিফাই করে একটা নতুন কিছু ক্রিয়েট করলাম। অলরাইট? আপনার কাছে যদি মনে হয় যে আমার সিনেমা ভালো লাগে তাহলে আমি সিনেমা বানাবো। সেটাকে ক্যারিয়ার বানান। সিনেমাটোগ্রাফি সেটা নিয়ে আস্তে, আস্তে শুরু করেন। বড় কোনো একটা কোর্স করেন। কোর্স করে বড় একজন সিনেমাটোগ্রাফার ওনার সাথে আগে ফ্রি কাজ করেন। ১ম এই গিয়েই আমাকে টাকা দেন বলার দরকার নেই। আগে গিয়ে বলেন যে, "ফিরোজ ভাই, আমি আপনার সাথে কাজ করব। আপনার তো অ্যাসিস্ট্যান্ট দরকার। আমাকে নেন। আমি আপনার ক্যামেরা-ট্যামেরা এগুলো ধরবো। আপনি শুধু আমারে কাজ শিখাবেন। কোনো পয়সা দেয়া লাগবে না।" এই আস্তে, আস্তে কাজটা শিখেন। উনার কাছ থেকে হাতে কলমে উনিও চিন্তা করবে যে আমারও তো একটা অ্যাসিস্ট্যান্ট দরকার। টাকা-পয়সা দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে ছেলেটা শিখতে চায়। ওকে আমি তাকে শিখালাম। কারণ গুরু বড় হয় শিষ্য বানায়। তাই না? এরকম আপনি যদি একজন ভালো কাজ জানে লোকের কাছে গিয়ে বলেন যে, "আমি আপনার শিষ্য হইতে চাই। আমাকে শেখান। আমাকে পয়সা-পাতি দেয়া লাগবে না। কিন্তু আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। কোথায় যাইতে হবে, কোথায় ক্যামেরা ধরতে হবে, লাইট ধরতে হবে, আমি আছি আপনার সাথে। আপনার এগুলো আমি ক্যারি করব।" করে শিখেন। এরকম সিরিয়াস শিষ্য যদি পাওয়া যায় শিখাবে। এরপরে উনি কিন্তু একদিন উনার একসাথে ২ টা কাজ পড়ে যাবে। যে এখন ২ জায়গায় তো আর উনি যাইতে পারবে না। তখন একদিন আপনাকে পাঠায় দিবে যে, "আমার কাছে একটা ফটোগ্রাফার আছে বা সিনেমাটোগ্রাফার আছে। আমি পাঠায় দিচ্ছি। আমার সাথে কাজ করে দীর্ঘদিন ধরে ও এই কাজটা করতে পারবে।" ওকে, এইভাবে আস্তে, আস্তে আপনি কাজ পাবেন একসময়। সো যে কাজটা আপনি করতে চান সেই কাজে মনোনিবেশ করবেন। সো সেইটা হচ্ছে গিয়ে বিষয়। তো চলেন ইতিবাচক মানসিকতা। এই ইতিবাচক মানসিকতাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন ইতিবাচক মানসিকতাটা কি? এই ইতিবাচক চিন্তা এবং ইতিবাচক কাজে আ নিজেকে আ একেবারে আ মানে এই ইতিবাচক মানসিকতা আপনি যখন ইতিবাচক চিন্তা করবেন এবং ইতিবাচক কর্মসূচিতে নিজেকে এনগেজড করে রাখবেন, তখন আপনার মধ্যে একটা ইতিবাচক মানসিকতা তৈরি হবে এবং এই ইতিবাচক মানসিকতাকেই নেপোলিয়ন হিল বলছে যে এইটা সাকসেসের প্রধান এলিমেন্ট। সাকসেসের আরো অনেকগুলো এলিমেন্ট আছে। আ এই কথা আ মানে এমন না যে সাকসেস অনেক সময় আমরা মনে করি যে ভাই একটা ট্রেনিং করলাম তো আ সেটার সাথে আসলে আ আ কিন্তু আমার তো সাকসেস আসলো না। কারণ সাকসেসের মানে এ এ মানে ট্রেনিং হচ্ছে সাকসেসের একটা এলিমেন্ট। এরকম মানসিকতা সাকসেসের একটা এলিমেন্ট। সাকসেস আরো অনেক কিছুর উপর নির্ভর করে। একজন একটা ভালো প্রশ্ন করেছে যদিও এগুলো আমরা আলোচনা করেছি শুরুর দিকে। সেটা হচ্ছে সাফল্যের সাথে বিজ্ঞানের কি সম্পর্ক? খুবই ভালো প্রশ্ন। আ শুরুর দিকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। তো আমরা এই সিরিজে যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে সাফল্যের বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞান মানে হচ্ছে কোনো একটা বিষয়কে একটু উল্টে-পাল্টে, একটু তলিয়ে, একটু একটু এদিক-ওদিক বিভিন্ন দিক থেকে দেখা আরকি। মানে পরীক্ষা-নিরীক্ষা করে সাফল্য নিয়ে অনেক গবেষণা হয়েছে। মানে বিজ্ঞান মানে হচ্ছে গবেষণালব্ধ জ্ঞান। সো আমরা এই যে এই বইটার আমি নাম দিয়েছি সাফল্যের বিজ্ঞান। মানে এখানে মূলত সাফল্যের যে গবেষণালব্ধ জ্ঞান, সাফল্য নিয়ে এ পর্যন্ত প্রচুর গবেষণা হয়েছে। যে একজন মানুষ রাজনীতিতে সফল হচ্ছে, ব্যবসায় সফল হচ্ছে। তো উনার মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে যেটা যারা ব্যর্থ হচ্ছে তাদের মধ্যে নাই? সো সেসব নিয়ে অনেক গবেষণা হয়েছে। বিভিন্ন ফিল্ডে যারা সফল তাদেরকে নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে। অনেক মানুষ এগুলো নিয়ে রিসার্চ করছে। সেসব রিসার্চের ভিত্তিতে কিছু মূলনীতি নির্ধারণ করা হয়েছে যে এগুলো হচ্ছে সাফল্যের মোটামুটি প্রমাণিত পরীক্ষিত মূলনীতি। এই মূলনীতিগুলো অনুসরণ করলে আ যারা ব্যর্থ হয়েছে তাদের উপরে এক্সপেরিমেন্ট করা হয়েছে। যে এরকম কিছু মানুষ যারা অসফল তাদেরকে এনে সে কাজগুলো করতে দেওয়া হলো। যে আজকে থেকে তোমরা এই কাজগুলো করবা। তখন দেখা গেল যে তারাও সফল হচ্ছে। তাদেরও বেতন বাড়তেছে, তাদেরও প্রমোশন হচ্ছে, তারাও পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে, তারাও ভালো চাকরি পাচ্ছে, তারাও পরিবারের সম্মান পাচ্ছে, বন্ধু-বান্ধবের কাছ থেকে তারাও একটা অ্যাক্রিডিটেশন পাচ্ছে। সমাজে তারা একটা গুরুত্বপূর্ণ আ স্বীকৃতি পাচ্ছে। সো সেইসব কিছু। সেইসবই হচ্ছে আ এটা গবেষণালব্ধ জ্ঞান আরকি। সেটাকে বলে বিজ্ঞান। সো আমরা আজ এই সিরিজে যা আলোচনা করতেছি এগুলো হচ্ছে সাফল্যের গবেষণালব্ধ জ্ঞান। সো আমাদের মধ্যে এই যে মানসিকতা তৈরি হয় সেটা যেমন আস্থা। এইটা হচ্ছে ইতিবাচক চিন্তা। আপনার মধ্যে এই যে যে কাজটা আপনি করতেছেন সেটাই আপনার আস্থা আছে।
যে না আমি যা করতেছি সেটা জেনে বুঝে করতেছি। সততা, এই যে সততা এটা হচ্ছে একটা ইতিবাচক মানসিকতা। তাই না? অসততা আমরা বলি যে honesty is the best policy। ঠিক একই রকমভাবে dishonesty is the worst policy। সো এই যে অসৎ চিন্তা যখন মাথায় আসবে সেটাই হচ্ছে নেতিবাচক চিন্তা। তাই না? আশা। আপনার অবশ্যই আশা থাকতে হবে। সাহস মানে কারো নাকের উপর দিয়ে ঘুষি মারা না। সেটাই বরং দুর্বল চিত্ত, সেটাই বরং আপনার জন্য একটা নেগেটিভিটি। সো সাহস মানে হচ্ছে এই যে আ আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারা, তাই না? অনেক সময় আপনারা দেখবেন যে আপনার রেগে যাওয়ার যৌক্তিক কারণ আছে। কিন্তু সে জায়গায় আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাই না? সেগুলো সৌজন্যবোধ, এগুলো হচ্ছে ইতিবাচক চিন্তা, ধৈর্য। তাই না? অনেক সময় রেজাল্ট আসতে কারো ৩ মাসে রেজাল্ট আসে, কারো হয়তো ৩ বছর লাগে, কারো আ ১৩ বছর লাগতে পারে। কিন্তু এই যে ধৈর্য, মানে কুইট না করা। ধৈর্য মানে হচ্ছে নো কুইট অ্যাটিটিউড। যে ঠিক আছে একজন হয়তো একবারে পারবে, আমি দ্বিতীয়বার পাবো। কোন সমস্যা নাই। একবার পারলাম না মানে ভাই আমাকে দিয়ে আর হবে না, ছেড়ে দিলাম হবে না। এরকম দয়া, তাই না? এসব হচ্ছে ইতিবাচক চিন্তা। এসব গুণ একজন মানুষের চরিত্রকে দৃঢ় করে তোলে। তাহলে এসব ইতিবাচক চিন্তা করতে হবে। তাই না? প্রতিটা মানুষের জীবনেই অসংখ্য সমস্যা। এখন ইতিবাচক চিন্তাটা আমরা করতে পারি না কেন? কারণ আমাদের জীবনে সমস্যা আছে। আপনি বলবেন, "ভাই, আমার জায়গায় থাকলে আপনি বুঝতেন।" ইতিবাচক চিন্তা বের হয়ে যেত। আ আমার জায়গায় থাকলে তখন বুঝতেন। আসলে ঘটনাটা হচ্ছে কি পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই সমস্যা আছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মধ্যেই। প্রত্যেকটা মানুষকেই বাধা অতিক্রম করতে হয়। যত সফল মানুষ আছে তাদের বেলায় একটা জিনিস কমন সেটা হচ্ছে তারা অনেকে স্ট্রাগল করছে। তাদের সামনেও প্রতিবন্ধকতা ছিল। তারপরে হচ্ছে এখন কারো মধ্যেই এইসব প্রতিবন্ধকতাকে ওভারকাম করার যে মেন্টালিটি সেটা ডিফল্ট। মানে সেটা সে তার ফ্যামিলি থেকে সে তার বাবাকে দেখে শিখছে। ওই অ্যাটিটিউডটা তার মধ্যে এমনভাবে তৈরি হইছে যে তার কাছে এটাকে আর বাধা মনে হয় না। সে এমনভাবে এই জিনিসটাকে ওভারকাম করছে মানে এটা তার হ্যাবিট হয়ে গেছে। এ কারণে হয়তো সে বলবে যে কই বাধা এটাই তো। কিন্তু আমরা যারা নেগেটিভিটির মধ্যে বড় হইছি সে কারণে সে কারণে আমাদের মধ্যে আ মনে হয় যে এটা ভাই বিরাট বাধা এবং সে বাধা মনে করে যদি আমরা চুপচাপ বসে থাকি তাহলে সে বাধার অতিক্রম করা হবে না। কিন্তু যারা সফল মানুষ তারা এই একই রকম বাধা অতিক্রম করছে। তারপরে হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আছে। যত বড়, বড় মনীষী আছে আপনার গৌতম বুদ্ধ উনি কি বলছে? যে আপনার জীবনে দুঃখ হচ্ছে চিরন্তন। আপনি দেখবেন যে সবকিছু ঠিকঠাক মতো চলতেছে। কোনো অনুযোগ নাই, অভিযোগ নাই। হঠাৎ করে দেখবেন যে দুনিয়াদারি ভেঙে আপনার মাথায় আকাশ ভেঙে পড়ছে। তাই না? এরকম হঠাৎ করে দেখবেন যে ওলটপালট হয়ে গেছে সবকিছু। সো আমাদের জীবনে দুঃখ আছে, আমাদের জীবনে হতাশ হওয়ার অসংখ্য কারণ আছে। জীবনে আমরা অসংখ্যবার ব্যর্থ হয়েছি। যত সফল মানুষ দেখবেন, সম্পদের অভাব আছে। কিন্তু সেসব অভাবকে আমরা ওভারকাম করব। তাই না? সেসব যারা সফল হয়েছে তারা সম্পদের অভাবকে ওভারকাম করেই কিন্তু সফল হইছে। যারা এই যে Google বলেন, Facebook বলেন এরা এরা এদের কাছে তো মিলিয়ন ডলার ছিল না। কিন্তু তারপরেও এরা বিলিয়ন ডলার কালেক্ট করছে মানুষের কাছ থেকে। এরা পুঁজিবাজার থেকে বিলিয়ন ডলার পুঁজি সংগ্রহ করছে। করে তারা শেষ পর্যন্ত তাদের বিনিয়োগকারীদেরকেও লাভ দিতে পারছে। সো কেন? তারা বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে পারছে। সো আপনার কাছে যদি সম্পদের অভাব থাকে সেসবও আপনি ওভারকাম করতে পারবেন। তো সফল মানুষরা এসব লিমিটেশন সত্ত্বেও ইতিবাচক চিন্তা করে এবং সে অনুযায়ী ইতিবাচক কাজ করে জীবনের সামনে এগিয়ে যায়। তাহলে আমাদেরকে ইতিবাচক চিন্তা করতে হবে শত লিমিটেশন সত্ত্বেও। জীবনের সমস্যা থাকবেই। কিন্তু সমস্যার কারণে নেতিবাচক চিন্তা করে ভয়ে ভীত হয়ে বসে থাকা সমাধান না। তাই না? এটা যারা সফল মানুষ তাদের জীবনেও সমস্যা আছে, দুঃখ আছে, হতাশা আছে। বাট এসবের ভিতর দিয়েও তারা ইতিবাচক চিন্তা করছে এবং ইতিবাচক মানসিক শক্তি, সাহস নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হচ্ছে একমাত্র পথ। তাই না? অনেকে যুদ্ধ জয় করছে। কিন্তু যুদ্ধ জয় করার আগে তারা অনেকগুলো লড়াইয়ে হারছে। তাই না? এই যে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হইছে। কিন্তু তারা ১ম ম্যাচেই কিন্তু সৌদি আরবের সাথে হারছে। তাই না? এখন তারা ওইখানেই কিন্তু হাল ছেড়ে দিতে পারত যে, "না এবার হবে না।" কারণ সৌদি আরবের সাথে যেখানে ২ গোলে তারা হারছে, সেখানে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হবে। তাদেরকে নিয়ে যে পরিমাণ ট্রল সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে, এগুলো যদি তারা দেখত তারা হয়তো ওইখান থেকে বাড়িতে চলে যেত। কিন্তু সেখান থেকে তারা চিন্তা করছে যে, "না আমি সৌদি আরবের সাথে হারছি তার মানে এই না যে আমি চ্যাম্পিয়ন হইতে পারব না। এখনো আমার সামনে সুযোগ আছে। এখনো স্কোপ আছে।" সো ওই যে বলে না, "যতক্ষণ শ্বাস ততক্ষণ আস।" এগুলোই হচ্ছে সাফল্যের জন্য জরুরি মন্ত্র। যারা সফল মানুষ তারা এভাবেই সফল হয়। সো এরপরে আসেন আমাদের অবচেতন মনে একবার যদি আমরা কোনো একটা আ আপনার এই যে স্বপ্ন, আকাঙ্খা, অভ্যাস, ভাবনা বা বিশ্বাস বদ্ধমূল হলেই সেসব ভাবনা বা বিশ্বাস আমাদের স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যপথে পরিচালিত করে। সো আমরা এজন্যই বলি আমরা ১ম এ আগে একটা স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন মানে দিবাস্বপ্ন না। স্বপ্ন মানে অলীক কল্পনা না।
কোনো কিছু একটা অ্যাচিভ করছি এরকম একটা মন ছবি আগে আপনাকে আঁকতে হবে যে হ্যাঁ, আমি এটা অ্যাচিভ করলে তখন আমার কেমন অনুভব হবে। আমি যদি বিসিএস প্রশাসনে চাকরি পাই, তাই না? সেটা যদি আপনার লক্ষ্য হয় আরকি। সেটা সবার জন্য লক্ষ্য হবে এমনটা না। যদি সেটাই আপনার লক্ষ্য হয় তাহলে আপনি এটা একটা মন ছবি আঁকেন যে আমি যখন যেদিন আমার ফলাফল বের হবে সেদিন আমার কেমন অনুভব হবে। আমি তখন Facebook এ স্ট্যাটাস দিব। তখন আমার কেমন লাগবে? হ্যাঁ? আমার পরিবারের লোকরা যখন এই খবরটা শুনবে তখন তারা কতখানি খুশি হবে এবং তারা খুশি হলে আমার কেমন লাগবে? এরকম একটা দৃশ্যপট কল্পনা করেন। হ্যাঁ, আবার শুধু স্বপ্ন দেখে বসে থাকলে হবে না। সেটার জন্য যে বললাম লক্ষ্য স্থির করতে হবে। এগুলো সবকিছু। এজন্যই আমরা এটাকে বলছি সাফল্যের বিজ্ঞান। যে সাফল্যের সাথে এইসব ছোট, ছোট অনেকগুলো এলিমেন্ট আছে। যেমন একটা বীজ। তো একটা বীজ থেকে গাছ হবে না যদি আপনি সেটা মাটিতে রোপণ না করেন। তাই না? সেই বীজটা বপন করতে হবে। সেটা বয়মে ভরে রাখলে সেই বীজ থেকে গাছ হবে না। সো স্বপ্নও দরকার আছে। কিন্তু স্বপ্নটাকে আগে বপন করতে হবে। তখন সেটা লক্ষ্য। সে লক্ষ্য নিয়ে কথা বলেছি। আকাঙ্খা। তো এইসব স্বপ্ন, আকাঙ্খা তারপরে সেটাকে আস্তে, আস্তে এই যে ইতিবাচক চিন্তা এবং ইতিবাচক কাজ আস্তে, আস্তে একটা অভ্যাস যে ইতিবাচক কাজ করার একটা অভ্যাস আমি গড়ে তুলছি। আমি একটা রিডিং হ্যাবিট। প্রতিদিন আমি ৮ ঘন্টা করে পড়ি। এই যে একটা অভ্যাস আমি তৈরি করে ফেলছি। তারপরে হচ্ছে ইতিবাচক ভাবনা এবং ইতিবাচক বিশ্বাস এগুলা যখনই আপনার মনে বদ্ধমূল হবে, তখন আপনি দেখবেন যে এসব ভাবনা, বিশ্বাস এবং এই যে অভ্যাস এগুলো আমাদেরকে স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যপথে পরিচালিত করতেছে। একবার সেটা যখন আমার হ্যাবিটে পরিণত হয়ে গেল, এবার আমি একটু, একটু করে কিন্তু আস্তে, আস্তে আমার সামনে অগ্রসর হচ্ছি। আস্তে, আস্তে কিন্তু আমি অ্যাচিভ করতেছি। একটু, একটু করে কিন্তু আপনি দেখবেন যে আপনার পড়া কমপ্লিট হচ্ছে। আপনি ইংরেজিতে ইমপ্রুভ করতেছেন, আপনি অঙ্কে ইমপ্রুভ করতেছেন। আপনি এখন একটা মডেল টেস্ট দিলে কিন্তু আপনি আগের চেয়ে আরো বেশি রেজাল্ট পাচ্ছেন। আপনি দেখবেন যে আপনার পড়া কমে আসতেছে। কারণ অনেক কিছুই আপনার পড়া হয়ে গেছে। সো দুনিয়াতে সব সফল, বিখ্যাত, সুখী, সমৃদ্ধ মানুষের মধ্যে এই একটা বৈশিষ্ট্য চিরন্তন। তা হচ্ছে তারা সবসময় ইতিবাচক চিন্তা করে। ওই যে তারা গঠনমূলক চিন্তা করে, তারা কাজের চিন্তা করে। তারা এরকম সাফল্য, সম্ভাবনার, বিজয়ের ভাবনায় তাদের মন মগজকে পূর্ণ করে রাখে। সেখানে নেতিবাচক কিছুর জন্যই আর জায়গা থাকে না। বহু সফল মানুষের গল্প আমরা জানি, যারা সীমাহীন প্রতিবন্ধকতা সত্ত্বেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছেন। তাই না? তাদের মধ্যে অনেক সীমাহীন সম্ভাবনা সীমাবদ্ধতা ছিল। কিন্তু তারপরেও তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছেন কারণ উনারা সম্ভাবনার উপরে নজর রাখছে। তারা পর্বত প্রমাণ সমস্যার সামনে দাঁড়িয়েও সমাধানের রাস্তা খুঁজছেন। তাই না? এই যে বড়, বড় নেতা, রাজনৈতিক নেতাদেরকে আমরা দেখতেছি। তারা অসম্ভবকে সম্ভব করছে কেন? তাদের সামনে পর্বত প্রমাণ সমস্যা ছিল। কিন্তু তারপরেও তারা সমাধানের উপরে ফোকাস করছে। তারা লোকের কথায় কান না দিয়ে নিজেদের সামর্থ্যে আস্থা রেখেছেন। যে ভাই লোকে অনেক কিছুই বলবে। লোকে আপনাকে বলবে এটা সম্ভব না। কিন্তু তারপরে তারা নিজেদের সামর্থ্যে আস্থা রাখছে। তাই না? অন্ধকারে আলো জ্বালিয়ে পুরো দুনিয়া আলোকিত করেছেন। তাই না? এই যে বঙ্গবন্ধু ৭ই মার্চে ভাষণ দিয়েছিলেন যে, "তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে।" এখন এই জায়গায় বসে আপনি যদি চিন্তা করেন যে এইটা কি কোনো প্র্যাকটিক্যাল একটা অ্যানাউন্সমেন্ট? কারণ আপনি যুদ্ধ করতেছেন পাকিস্তানের মতো একটা আঞ্চলিক পরাশক্তির বিপক্ষে। যেখানে আপনার কাছে কোনো ঢাল নাই, তলোয়ার নাই, কোনো অস্ত্র নাই, গোলাবারুদ নাই। তো আপনি তো খুব স্বাভাবিকভাবেই এটা বলতে পারেন যে, "আরে আমাদের সেনাবাহিনী নাই, আমাদের নৌবাহিনী নাই, আমাদের কামান নাই, বিমান নাই। তাহলে এরকম একটা সুপ্রশিক্ষণপ্রাপ্ত আঞ্চলিক পরাশক্তির বিরুদ্ধে আমরা কিভাবে যুদ্ধ করব? এটা তো আত্মঘাতী। মানে এইটা অসম্ভব। এই যুদ্ধ জেতা বাঙালির পক্ষে অসম্ভব।" কিন্তু বঙ্গবন্ধু কি বললেন? যে, "তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে।" তাহলে যা কিছু আছে মানে কি? আপনার বাড়িতে কোদাল আছে, কুড়াল আছে, খন্তা আছে, যা আছে, তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। তারপরে কি হলো? আমাদের এই যে ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক এদেরকে নিয়ে তৈরি হয়ে গেল আমাদের সেনাবাহিনী। তাই না? কোথাও আপনার একটা নৌকা ছিল, কোথাও কলাগাছের ভেলা ছিল, তাই নিয়ে তৈরি হয়ে গেল আমাদের নৌবাহিনী। তাই না? এইভাবে যুদ্ধ করতে, করতে শেষ পর্যন্ত আপনার ইন্ডিয়া থেকে কামান আসলো, রাশিয়া থেকে বিমান আসলো। তাই না? এইভাবে আপনার দেখা গেল যে কোথাকার কোন জর্জ হ্যারিসন উনি আপনার মেডিসন স্কোয়ারে আবার বাংলাদেশের জন্য কনসার্ট করতেছে। এইভাবে আস্তে, আস্তে সাইমন ড্রিং এর মতো সাংবাদিক তারা বিশ্ববাসীকে জানালো। এইভাবে বিশ্ব জনমত তৈরি হলো। আন্তর্জাতিক কূটনীতি। মানে এই যে সবকিছু মিলিয়ে দেখছেন কিভাবে, কিভাবে শেষ পর্যন্ত একটা পরাশক্তির বিরুদ্ধে আমরা একটা অসম লড়াই জিতলাম। কিন্তু আপনি যদি মনে করতেন যে না আগে কামান হোক, বিমান হোক, আগে সেনাবাহিনী হোক, নৌবাহিনী হোক, আগে আমাদের সবকিছু সামর্থ্য তৈরি হোক, তারপর আমরা আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু করব, তাহলে জীবনেও কোনোদিন যুদ্ধ শুরু হতো না। জীবনেও কোনোদিন দেশ স্বাধীন হইতো না। তাহলে মানুষ যেটা করে সেটা হচ্ছে যে আপনার যা কিছু আছে,
যেটুকু সামর্থ্য আছে, খুবই সীমিত সামর্থ্য। কিন্তু সেইটা নিয়েই আপনাকে ফোকাস করতে হবে বিজয়ের উপর। সেটা নিয়ে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। এরপর দেখবেন যে আস্তে, আস্তে রাস্তা আগাচ্ছে। আস্তে, আস্তে দেখবেন যে আ যত আ সম যত বড় সমস্যাই হোক দেখবেন যে সমস্যা আস্তে, আস্তে ছোট হয়ে যাচ্ছে। কারণ আস্তে, আস্তে আপনার কাজ আগাবে। ঠিক এটাই হচ্ছে জীবনে সফল হওয়ার মন্ত্র। আমি সবসময় বলি যে আপনি যত সমস্যায় থাকুক, আপনার জীবনের যেকোনো ক্ষেত্রে আপনি সফল হতে চান, আপনাকে এই যে বঙ্গবন্ধুর এই যে বক্তৃতায় যে কথাটা বলছে এটাই হচ্ছে সাফল্যের মন্ত্র। যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এটাই হচ্ছে জীবনে সফল হওয়ার সবচেয়ে বড় মন্ত্র। এটাই যত সফল মানুষ আছে তারা যা কিছু ছিল, ধরেন বাড়িতে একটা লাইট নেই। ওই যে বাড়ির সামনে স্ট্রিট ল্যাম্প আছে সেখানে গিয়ে পড়া শুরু করছে। কিন্তু কারেন্ট নাই, চেরাগ নাই, কেরোসিন নাই এসব এক্সকিউজ দিয়ে যারা বসে থাকে তারা জীবনে কোনোদিন সফল হতে পারে না। যত সফল মানুষ আছে তাদের যা কিছু আছে যে ভাই আমার বাড়িতে হয়তো বাতি নাই কিন্তু আমার বাড়ির সামনে ল্যাম্প আছে। ওই যে যেটুকু সেখান থেকে পরে আবুল কালাম আজাদ হইছে। স্ট্রিট ল্যাম্পের আলোয় পড়ছে। যাই হোক, তো কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে দুনিয়ার সব এরা সাফল্য সম্ভাবনার এই বিজয়ের ভাবনায় তাদের মন মগজকে পরিপূর্ণ করে রাখে। তারা এই যে তারা অন্ধকারে আলো জ্বালিয়ে পুরো দুনিয়া আলোকিত করেছেন। তাই না? অন্ধকারে আলো জ্বালিয়েছেন কিন্তু। মানে যেখানে কোন মানুষ কোন সম্ভাবনা দেখছে না, সেখানেই একজন এসে দেখবেন যে সম্ভাবনার কথা বলতেছে। এবং শেষ পর্যন্ত এই অসম্ভবকে উনি আ সম্ভব করেছেন। অসম্ভবকে কিন্তু এরা সম্ভব করে। এরা মানে যেখানে বেশিরভাগ মানুষ বলে যে, "না ভাই এটা হবে না, এটা সম্ভব না।" কিন্তু সেই অসম্ভবকে তারা সম্ভব করে। আস্তে, আস্তে সমস্যাগুলো ছোট হতে থাকে। কারণ ইতিবাচক চিন্তা। সো আগে আপনাকে ইতিবাচক চিন্তা করতে হবে। সো আমরা যদি এডিসনের কথা চিন্তা করি, এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কারের সময় ১,০০০ এরও বেশি ব্যর্থ এক্সপেরিমেন্ট চালান। এটা শুধু এডিসনের বেলায় না। এডিসনের গল্পটা বিখ্যাত তাই আমরা সেই উদাহরণটা দিচ্ছি। বাট যত রকমের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট আছে, আপনি ভালো একটা খাবারও যদি আবিষ্কার করতে চান, এই যে বড়, বড় শেফ আছেন আমরা বলি সেলিব্রিটি শেফ এবং একটা খাবার যদি আপনি ভালো আবিষ্কার করতে পারেন, সেইটা থেকে আপনি কোটি, কোটি টাকা কামাইতে পারবেন। তাই না? যেমন ধরেন আমাদের কাচ্চি বিরিয়ানি। তারপরে এই যে এগুলা অনেক সময় হচ্ছে কি যে মোগল রাজদরবারের বিভিন্ন শেফ তারা এসব খাবার আবিষ্কার করছে। মোগলাই পরোটা, তারপরে হচ্ছে আপনার আম এই যে কাচ্চি বিরিয়ানি। তো এগুলো রাজদরবারের যারা শেফ তারা আবিষ্কার করছে বোরহানি। তাই না? যে ঠিক আছে এরকম করে যদি আমি একটা পানীয় বানাই এবং সেটা রাজা খুব পছন্দ করলেন। এবং এরপর থেকে সেটা এত বিখ্যাত হয়ে গেল যে সেটা একেবারে আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেল। এখন এরকম আমেরিকাতেও অনেক বড় সেলিব্রিটি শেফ আছে যারা একটা বিখ্যাত কুইজিন, একটা বিখ্যাত খাবারের রেসিপি তারা ডেভেলপ করছে এবং এরপরে দেখা গেল যে এটা কপিরাইট করে ফেলছে। বিভিন্ন বড়, বড় 5 স্টার হোটেল উনার কাছ থেকে সেই খাবারের রেসিপি কিনে নিচ্ছে। আ এবং সেখান থেকে পরে দেখা গেল যে উনি একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট আবার অনেক চেইন। মানে একসাথে সেটার আবার ফ্র্যাঞ্চাইজ আছে ১০০ র উপরে। সো সেখান থেকে উনি কিন্তু মিলিয়নিয়ার হয়ে গেল। এখন একজন শেফ আপনি এরকম আমাদের দাদি-নানিরাও রান্না করে কিন্তু তারা এক্সপেরিমেন্ট করে না। কিন্তু শেফরা হচ্ছে ওই যে বললাম সাফল্যের বিজ্ঞান। ওরা যেটা করে এটা সায়েন্টিফিক ম্যানার এ করে। ওনারা বিভিন্ন রকমের খাবারের আগে রাখে যে আজকে ঠিক আছে আমি কতটুকু মাংস দিচ্ছি সেই সাথে কতটুকু লবণ দিচ্ছি। এই পরিমাণটা আগে একটা কাগজে লিখে এবং সেই পরিমাণ মোতাবেক রান্না করে। করে তারপরে টেস্ট করে, ব্লাইন্ড টেস্ট করায়। হয়তো ১০ জনকে ডেকে এনে বলতেছে যে, "তোমরা এই ১০ টা খাবার খাবে। খেয়ে ভোট দিবে যে কোন খাবারটা ভালো।" তো একটা হয়তো অমুক রেস্টুরেন্টের, আরেকটা আমার নিজের রান্না করা। পরে দেখা গেল যে তারা ১০ জন ব্লাইন্ড টেস্ট দিয়ে আমার খাবারটাকে বেশি ভোট দিল। তাহলে আমি বুঝলাম যে না খাবারটা আসলেই ভালো হইছে। তো এইভাবে এরপরে যদি কেউ বলে যে, "না ভাল লাগে নাই।" তাহলে কি আমি একটু চেঞ্জ করি আমার রেসিপিতে। আমি একটু দেখে মরিচ একটু বাড়ায় দিই বা আরেক জাতের একটা মরিচ দিই। সেটা আগে কাগজে লিখে সেই রেসিপি মোতাবেক আবার খাবার বানায়। দেখে সেটা কাজ করলো কিনা। সো এইভাবে করে হাজার বার এক্সপেরিমেন্ট করে তারা একটা ভালো খাবার, ভালো একটা রেসিপি ডিসকভার করে। সো ঠিক এরকমই টমাস আলভা এডিসনও বৈদ্যুতিক বাতি আবিষ্কারের সময় এরকম ব্যর্থ এক্সপেরিমেন্ট চালিয়েছেন হাজার, হাজার বার এবং এটাই হচ্ছে সফল হওয়ার, এটাই হচ্ছে নতুন কোনো কিছু ডিসকভার করার পদ্ধতি, প্রক্রিয়া। তাই না? অ্যান্ড্রু কার্নেগি এরপরে মানুষ নিয়ে কাজ করা। তাই না? এই যে অনেক সময় আমরা মনে করি যে ভাই মানুষ নিয়ে কাজ করা খুব বিরক্তিকর। অনেকে দেখবেন মানুষ নিয়ে কাজ করতে পারে না। সো মানুষ নিয়ে কাজ করাটা হচ্ছে অনেকটা স্বর্ণের জন্য মাটি খোঁড়ার মতো। তাই না? ১ আউন্স স্বর্ণের জন্য আপনাকে কয়েক টন মাটি সরাতে হবে। কিন্তু যখন মাটি খুঁড়বেন তখন আপনাকে স্বর্ণই খুঁজতে হবে, মাটি নয়। হ্যাঁ? যেমন ধরেন আপনি যখন এই যে মানে স্বর্ণের জন্য যখন মাটি খোঁড়া হয়, তখন ১ আউন্স স্বর্ণের জন্য কয়েক টন মাটি খুঁড়তে হয়। কিন্তু আপনি যখন মাটি খুঁড়তেছেন তখন আপনি কি খুঁজতেছেন? স্বর্ণ খুঁজতেছেন না মাটি খুঁজতেছেন? স্বর্ণ খুঁজতেছেন। তো আপনার নজরটা স্বর্ণের উপরে থাকুক। ঠিক একই কথা একটা মানুষের বেলায়। আপনি আপনার হাসব্যান্ড, আপনার ওয়াইফ, আপনি যদি বলেন যে আপনার হাসব্যান্ড ভালো না।
কেন তার মধ্যে এই সমস্যা? ভাই সমস্যা পৃথিবীর সব হাসব্যান্ডের মধ্যে আছে। তাইলে আপনি কারো সাথে সংসার করতে পারবেন না। আপনি যদি বলেন যে আমার ওয়াইফের মধ্যে এই সমস্যা, এইরকম সমস্যা পৃথিবীর সকল ওয়াইফের মধ্যে আছে। তাহলে আপনি কোন মানুষের সাথে সংসার করতে পারবেন না। সো সেটা হাসব্যান্ড ওয়াইফ হোক, সেটা আপনার বস হোক, আপনার বসের মধ্যে এই সমস্যা। দুনিয়ার সব বসের মধ্যে কিছু না কিছু সমস্যা আছে। তাহলে কথাটা হচ্ছে যে আপনাকে ওই যে বললাম সাবঅর্ডিনেট। আপনি আমেরিকায় এসে যদি বলেন যে ভাই এই সমস্যা, পৃথিবীর সকল দেশে কিছু না কিছু সমস্যা আছে। তাহলে আপনি আমেরিকায় থাকতে পারবেন না। আবার যদি বলেন যে ভাই বাংলাদেশে এত সমস্যা, পৃথিবীর সকল দেশেই এত সমস্যা আছে। সমস্যা এভরিওয়্যার। কিন্তু কথাটা হচ্ছে আপনাকে সমাধান, সম্ভাবনার দিকে নজর দিতে হবে। সো এটা হচ্ছে স্বর্ণের জন্য মাটি খোঁড়ার মতো। আপনি যেখানেই যাবেন সেখানে দেখবেন টনকে টন সমস্যা আছে। কিন্তু যেই মানুষের সাথেই কাজ করতে যাবেন তার মধ্যে এরকম টনকে টন সমস্যা খুঁজলেই আপনি পাবেন। হ্যাঁ? এজন্যই বলছে কারো দোষ অন্বেষণ করবা না, ছিদ্রান্বেষণ করবা না। এটা একটা বদঅভ্যাস। কারো দোষ অন্বেষণ, কারো গুণ অন্বেষণ করবেন। নজরটা আপনার স্বর্ণের উপরে থাকুক। সে মানুষটা ভালো কি বলল সেটা শুনেন। খারাপ কি বলল সেইটা দিয়ে তাকে বিচার করবেন না। ২-১ টা ভুল ভ্রান্তি ১০০ টা কথা বললে একটা ১০ টা কথা ভুল হইতেই পারে। সেইটা দিয়ে তাকে ভুল প্রমাণের চেষ্টা না করে সে যে ১০ টা কথা ভালো বলছে সেইটা বলেন। সে ১০০ টা কথা খারাপ বলছে কিন্তু তার এই ১০ টা কথা যৌক্তিক। হ্যাঁ, এইটার জন্য সে একটা বাহবা পায়। এই কথাটা তো সে ঠিক বলছে। সো এইভাবে করতে হবে যে আপনার ওয়াইফের আজকে থেকে গুণ বলবেন। যে না ঠিক আছে ধরেন আপনাকে অ্যাসাইনমেন্ট দেয়া হলো যে আপনার ওয়াইফের সবচেয়ে ভালো ১০ টা গুণ লিখেন। যে তার সবচেয়ে ভালো ১০ টা গুণ কি? তখন দেখবেন যে আরে আসলেই তো ১০ টা কেন তার ১০০ টা গুণ আছে। তো সেই গুণগুলো কোনদিন দেখা হয় নাই। সেই গুণগুলোকে কোনদিন নোটিস করা হয়নি। সো আজকে থেকে সেগুলো করেন। তাহলেই আপনি দেখবেন যে হ্যাঁ, মানুষের মধ্যে এরকম স্বর্ণের মতো আপনি কয়েক আউন্স পাবেন। সো যারা সমালোচক তারা সবকিছুই সমালোচনা করার মতো কিছু একটা পেয়ে যাবে। আপনি সমালোচনা যদি করতে চান তাইলে এই যে আমেরিকার সমালোচনা করতেছে অনেকে, বাংলাদেশের সমালোচনা করতেছে। আপনি সরকারের সমালোচনা করবেন, বিরোধী দলের সমালোচনা করবেন। সমালোচনা আপনি করতে পারবেন যেকোনো কিছুর। তাই না? কিন্তু আপনাকে যখন দেওয়া হবে তখন আপনি দেখবেন যে ভাই আপনি তো পুড়ে লেজে গোবরে করে ফেলছেন। আমরা যারা সমালোচনা করি তাদেরকে যদি আপনি দায়িত্ব দেন তাইলে আপনি দেখবেন। মানে কানে ধরে উঠবস করে চলে যাবে। বলবে যে ভাই এটা আমার কাজ না। তাই না? এই যে সাকিব আল হাসানের সমালোচনা করেন ওনারা একটু এক ম্যাচে নামায় দেন। দেখবেন দাঁত মাত উল্টায়ে চলে আসছে। সো সমালোচনা করা গ্যালারিতে বসে খুব ইজি। তো সমালোচকদের কাজই হচ্ছে সমালোচনা করা, তারা সমালোচনা করবে। কিন্তু আমাদেরকে ইতিবাচক চিন্তা করতে হবে। এই যে আমাদের ইতিবাচক চিন্তা করলে কি হয় দেখেন। ইতিবাচক চিন্তা এটা ডেভিড যে শর্চ উনার একটা বিখ্যাত বই আছে 'দ্য ম্যাজিক অফ থিংকিং বিগ'। সেখানে উনি বলছে যে আমাদের মন চিন্তার একটা বিরামহীন কারখানা। উনি খুব দারুণ একটা উদাহরণ দিয়েছে। যে আমাদের মন হইতেছে একটা ফ্যাক্টরির মতো। এটা হচ্ছে একটা কারখানার মতো। যেখানে একটা কারখানার মধ্যে কিছু প্রোডাক্ট উৎপন্ন হয়। তো আমাদের ব্রেইন যেটা এখানে এটা হচ্ছে চিন্তার কারখানা। এখানে হচ্ছে চিন্তা উৎপাদন হয়। এবং সে চিন্তাই আমাদেরকে দিয়ে শেষ পর্যন্ত কাজ করায়। এটাই হচ্ছে প্রোডাক্টিভিটি। এজন্য এখনকার পৃথিবীতে সবচেয়ে আ মানে এক্সপেনসিভ সবচেয়ে দামি ইন্ডাস্ট্রি হচ্ছে কিন্তু হিউম্যান ব্রেইন। আমরা তো আগে মনে করতাম কারখানা মানে হইতেছে গিয়ে এই যে বড় একটা বিল্ডিং সেটার ভিতরে অনেকগুলো কলকব্জা থাকবে গট করে আওয়াজ হবে উপর দিয়ে ধোঁয়া বাইর হবে এটা হলো গিয়ে ইন্ডাস্ট্রি। কিন্তু এখনকার দিনের সবচেয়ে দামি সবচেয়ে প্রফিটেবল এবং সবচেয়ে প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রি হচ্ছে হিউম্যান ব্রেইন। কারণ আমরা এখন ইনফরমেশন এইজে বসবাস করতেছি। সো সেটাই এখন সবচেয়ে বেশি ম্যাটার করে। সো আমাদের এই যে ম্যা ব্রেইন হচ্ছে চিন্তার একটা বিরামহীন কারখানা। এটা চিন্তা প্রোডিউস করতেছে, আইডিয়া প্রোডিউস করতেছে এবং একটা আইডিয়া হচ্ছে আপনার বিলিয়ন ডলার জেনারেট করে। সো এই যত Google দেখতেছেন, Facebook দেখতেছেন এগুলো হচ্ছে একটা আইডিয়া। সো আইডিয়া প্রতিদিন প্রতিটা মানুষের মনে নতুন ভাবনা উৎপাদন করছে। এখন আমাদের চিন্তার কারখানায় ২ জন আজ্ঞাবহ ম্যানেজার সার্বক্ষণিক ব্যস্ত। মানে আমাদের এই যে ফ্যাক্টরি এটার মধ্যে ২ জন ম্যানেজার আছে। এটা উনি একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করছে আরকি। তো একজনের নাম হচ্ছে মিস্টার পজিটিভ আরেকজনের নাম হচ্ছে মিস্টার নেগেটিভ। মানে ২ জন ম্যানেজার আছে, একজনের নাম পজিটিভ আরেকজনের নাম হচ্ছে নেগেটিভ। তো মিস্টার পজিটিভ হচ্ছেন যাবতীয় ইতিবাচক ভাবনা, চিন্তা, অনুভূতি, উৎপাদন এবং উদ্ভাবনের কার্যনির্বাহী। মানে একজন পজিটিভ মিস্টার পজিটিভ যিনি উনার কাজ হচ্ছে যাবতীয় পজিটিভ চিন্তাভাবনা এগুলো উৎপাদনের আ এক্সিকিউটিভ সে। তার কাজ হচ্ছে পজিটিভ চিন্তা করা। আর যে বিভাগ যাবতীয় নেতিবাচক চিন্তা, হতাশা, দুঃখ, রাগ, বিরক্তি, ক্ষোভ, হয়নি, হবে না এসবের উৎপাদন করে সে বিভাগের কার্যনির্বাহী হচ্ছেন মিস্টার নেগেটিভ। তাই না? আপনি কেন ব্যর্থ হবেন? কেন আপনাকে দিয়ে হবে না? জীবন মানে যন্ত্রণা এসব ভাবনার বিশেষজ্ঞ প্রকৌশলী হচ্ছেন মিস্টার নেগেটিভ। এরকম ২ জন ইয়ে আছে। এবার আপনি যখনই আ এই করবেন, আপনি যখনই নে আন নেগেটিভ একটা কথা বলবেন, নেগেটিভ একটা চিন্তা করবেন, তাই না? আপনি সকালবেলা উঠে যদি চিন্তা করেন যে আজকের দিনটা খুবই সুন্দর। এই সাথে দেখবেন মিস্টার পজিটিভ দৌড়ে আসছে। উনি মনে করছে যে হ্যাঁ, উনাকে ডাকা হইছে।
এই সাথে, সাথে উনি আপনাকে দেখবেন ১০১ টা কারণ সাপ্লাই দিচ্ছে যে কেন আজকের দিনটা এত সুন্দর। কারণ আজকে সুন্দর বৃষ্টি হচ্ছে, আজকের আ চমৎকার একটা এই যে বৃষ্টির দিন। আজকে আপনি বৃষ্টি উপভোগ করবেন। এই যে হুমায়ূন আহমেদ একটা ঘরই বানাইছে 'বৃষ্টি বিলাস'। তাই না? তো বৃষ্টির দিন মানে খারাপ দিন তা না। আমরা অনেক সময় বলি যে রেইনি ডে। রেইনি ডে মানে সচরাচর খারাপ দিন বুঝায়। কিন্তু বৃষ্টিটা উপভোগ্য। তাই না? বৃষ্টি একটা আনন্দের দিন। আজকে আজকে আপনি খিচুড়ি খাবেন। আজকে হচ্ছে আপনি কি বলে? আপনি ইলিশ মাছ ভাজা খাবেন। তাই না? এই দিনটা উপভোগ্য। বৃষ্টি উপভোগ করবেন। তাই না? সেই বৃষ্টির দিনে যে দারুণ একটা দিন। যাই হোক আপনি যখনই এটাকে দারুণ বলবেন তখন দেখবেন যে এই দারুণ দিনের একটা কর্মসূচি তৈরি হয়ে গেল। আজকের দিনে বৃষ্টিতে ভিজবো। তাই না? সেইরকম বা বৃষ্টির কিছু কর্মসূচি। বাহ! আজকের দিনে তাইলে এই কাজগুলো করা যাবে। আজকের দিনটা খুবই দারুণ একটা প্রোডাক্টিভ দিন হবে। তখন দেখবেন আপনার মন আপনাকে যুক্তি সাপ্লাই দিতেছে। ওই যে মিস্টার পজিটিভ এসে অনেকগুলো যুক্তি সাপ্লাই দিবে। আপনি দেখবেন যে আসলেই তো দিনটা অনেক সুন্দর। আর দিনটা খুবই মিনিংফুল একটা দিন। সো এরপর হচ্ছে আপনি যদি খালি একবার বলেন যে আজকের দিনটা খারাপ, নেগেটিভ। এই দেখবেন যে মিস্টার নেগেটিভ দৌড়ে আসছে এবং উনি আপনাকে ১০০০ একটা কারণ সাপ্লাই দিবে যে কেন আজকের দিনটা নেগেটিভ। তাই না? এরকম। আপনি যদি বলেন যে, "ভাই এদেশে কিছু হবে না নেগেটিভ।" এই দেখবেন যে দেশের হাজারটা সমস্যা আপনার সামনে এসে দাঁড়াইছে। যে এই দেশে এই যে আজকেও সকালে দেখলাম যে কি ইয়ারকি না একটা পেজ আছে তারা একটা পোস্ট করছে। কি? যে একজন এসে তাকে বলছিল যে আ আ মানে দেবদূত এসে তাকে নরকে যাওয়ার প্রস্তাব করছে। তো সে বলছে যে, "ভাই আমি ঢাকায় থাকি।" তারপরে সেই লোক চলে গেছে। মানে উনি বুঝাইতে চাইছে যে ঢাকায় নরকের থেকে খারাপ অবস্থা। তো উনাকে নরকে যাইতে বলছে। উনি বলছে যে, "আমি ঢাকায় থাকি।" আর সাথে, সাথে ওই নরকের ফেরেশতা চলে গেছে। মানে নরকের থেকেও খারাপ জায়গায় সে আছে। আপনিও যদি এরকমটা মনে করেন তাইলে আপনার সেটাই মনে হবে যে, হ্যাঁ, আমি নরকের থেকেও খারাপ জায়গায় আছি। কিন্তু আপনি যদি মনে করেন যে, আমি স্বর্গে আছি তাহলে যেখানে আছেন আপনি সেটাই আপনার কাছে স্বর্গ মনে হবে। আমাদের পরিবার সেটাই আমাদের জন্য স্বর্গের মতোই আ জায়গা যদি আমরা সেটাকে মনে করি। তখন দেখবেন যে, জীবনে ছোট, ছোট যেসব প্রাপ্তি সেগুলো অনেক আনন্দের। ইতিবাচক যখন চিন্তা করবেন তখন আপনি দেখবেন যে মানুষ তখন ইতিবাচক জিনিসগুলো আপনার এই যে সাপ্লাই দিবে। তখন আপনি দেখবেন এই যে আমরা মনে করি যে ঢাকায় আপনি নরকে আছেন। তাহলে গাজায়? গাজায় সেখানে খাবার নাই, কিছু নাই। এরপরেও সেখানেও যদি আপনি যান, আপনি এখান থেকে বসে যা কিছু মনে করতেছেন সেখানেও দেখবেন যে তারা তাদের মধ্যেও আনন্দ আছে। তাদের মধ্যেও কিছু মানুষ আছে কারণ এইসব কিছুতেই তারা অভ্যস্ত হয়ে গেছে। কিছু মানুষ সেসব কিছুর মধ্যেও শুকরিয়া আদায় করতেছে আল্লাহর কাছে। যে আল্লাহ তুমি এর মধ্যেও মানে আরো ৩০,০০০ মানুষ মরে গেছে। আমি তো বেঁচে আছি। তা আমারও বাঁচায় রাখছো সেজন্য সে খুশি। সেজন্য সে হ্যাপি। তো এজন্যই বললাম যে আপনি যখনই পজিটিভ চিন্তা করবেন তখন আপনি চিন্তা করবেন আরে আমার থেকে কত খারাপ অবস্থায় কত মানুষ আছে। সেই জায়গায় আমার তো কোনো সমস্যাই নেই। তখন আপনার ব্রেইন আপনাকে এইসব সাপ্লাই দিবে। সফল মানুষরা তার পাশে যাই ঘটুক আশাব্যঞ্জক মনোভাব বজায় রাখে। তারা জীবনের নানা ঘাত প্রতিঘাতের চেয়ে তাদের পূর্বেকার সাফল্য পরবর্তী কর্মপন্থায় মনোনিবেশ করে। যা তাদেরকে তাদের লক্ষ্যপানে নিয়ে যাবে। তাই না? এজন্য আমেরিকান বেসবল মেগাস্টার আছে ওয়েড বগস। উনি একটা কথা বলছে যে, "পজিটিভ অ্যাটিটিউড কজেস a chain reaction of positive thoughts." মানে আপনার মধ্যে যখন একটা পজিটিভ অ্যাটিটিউড থাকবে তখন কি হবে? এটা একটা চেইন রিঅ্যাকশন। চেইন রিঅ্যাকশন তো বুঝেন আপনারা। ওই যে ডমিনো খেলতাম আমরা ছোটবেলায়। একসাথে কতগুলো ইট দাঁড়া করায় রেখে তারপরে যে পিছন থেকে একটাকে ধাক্কা দিলে ওইটা গিয়ে আরেকটার উপর পড়ে। ওইটা গিয়ে আরেকটার উপর গিয়ে পড়ে। ওইটা গিয়ে আরেকটার উপর গিয়ে পড়ে। সবগুলো কাট, 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 কাট করে পড়ে যায় একসাথে। এগুলাকে বলে ডমিনো ইফেক্ট। সো এইরকমই আমরা যখন পজিটিভ চিন্তা করি এটার একটা ডমিনো ইফেক্ট আছে। পজিটিভ চিন্তা করবেন সেটা আরেকটা পজিটিভ দিকে চিন্তা আপনার মাথায় সাপ্লাই দিবে এবং আরেকটা পজিটিভ কাজে আপনাকে ইনভলভ করবে। সো এটার একটা পজিটিভ ইফেক্ট আছে। মানে চেইন রিঅ্যাকশন আছে। মানে একটা পজিটিভ থট থেকে আপনার আরেকটা পজিটিভ থট, আরেকটা পজিটিভ আইডিয়া আসবে। পজিটিভ ইভেন্ট, একটা পজিটিভ ইভেন্ট থেকে দেখবেন আরেকটা পজিটিভ ইভেন্ট। একটা পজিটিভ আউটকাম থেকে দেখবেন আরেকটা পজিটিভ আউটকাম আসছে। তাই না? মানে একটা থেকে একটা, একটার পর একটা, একটার পর একটা। দেখবেন যে আপনার মধ্যে একের পর এক অ্যাচিভমেন্ট আসতেছে। তা ইটস a catalyst. এটা হচ্ছে একটা অনুঘটক। তাই না? এটা অনুঘটকের মতো কাজ করে অ্যান্ড it sparks extraordinary result. আপনি যখন পজিটিভ চিন্তা করবেন তখন দেখবেন যে এটা extraordinary result বয়ে নিয়ে আসতেছে। আপনি যখন পজিটিভ চিন্তা করবেন দেখবেন স্কুল টিমে আপনি ভালো করবেন। সেখানে আপনি ম্যান অফ দ্য ম্যাচ হইলেন। তো এটি এখানেই শেষ না কিন্তু। এই স্কুল টিম থেকে দেখবেন যে আপনি জেলা টিমে ডাক পাইছেন যে আমাদের জেলায় একটা বড় ক্রিকেট ম্যাচ হবে। তুমি তাহলে সেখানে খেলো। ওই স্কুলের হেডমাস্টার গিয়ে বলে দিছে যে আমাদের স্কুলে একটা ভালো প্লেয়ার আছে। সেখানে খেললেন। এখন সেখানে দেখা গেল যে সেখান থেকে আপনি ঢাকার একটা খেলায় ডাক পাবেন।
যে মানে ওই টুর্নামেন্টে হয়তো ঢাকা থেকে একজন খেলতে গেছে এবং খেলতে গিয়ে দেখলো যে সেই ম্যাচে আপনি ভালো করছেন। আপনি ৮০ রান করছেন। আপনি সাথে ৩ টা উইকেট নিছেন। তো এই যে ভালো করার কারণে আপনাকে ঢাকার একটা ক্লাব আবার তাদের একটা প্লেয়ার দরকার। একটা টুর্নামেন্টে খেলার জন্য ডাকলো। এই যে সেখানে গিয়ে আপনি ভালো করলেন। সেখান থেকে হয়তো জাতীয় দলের একজন প্লেয়ার সেই টুর্নামেন্ট খেলতে গিয়ে আপনাকে দেখলো। সে বলল যে, "ঠিক আছে তুমি তাইলে আমাদের জাতীয় দলের যে ক্যাম্প হচ্ছে সেখানে আসো।" সেখান থেকে আপনি জাতীয় দলে ১ টা ২ টা দলে চান্স পেয়ে গেলেন। সেখান থেকেই কিন্তু আপনি একটা সময় মাশরাফি মর্তুজা হয়ে যাবেন। সো মাশরাফি মর্তুজাদের ক্যারিয়ার কিন্তু এভাবেই শুরু হইছে। যারা আ সিঙ্গার বড়, বড় সিঙ্গার আয়ুব বচ্চু বলেন, কুমার বিশ্বজিৎ বলেন, এই গায়ে হলুদের অনুষ্ঠানে গেয়েই কিন্তু তারা কারো না কারো নজরে পড়ছে। সেখান থেকে একজন বলল যে, "ভাই আমি আপনার একটা অ্যালবাম বাইর করব। আমি একটা নতুন গান লিখছি সেটা আপনি গাইবেন।" সেই গান গেয়ে হিট, সুপার হিট হয়ে গেল। সো এইভাবে একটা পজিটিভ ইভেন্ট সেটা কিন্তু আরেকটা পজিটিভ ইভেন্টকে ডেকে নিয়ে আসে। সো এরকম আপনি যদি মনে করেন ছোট ইভেন্ট দূর এখানে গায়ে কি হবে? এখানে গায়ে পয়সা নাই। কিন্তু আগে বন্ধু-বান্ধবের আড্ডায় গাইতে হবে। সেখানে গিয়ে তাদেরকে ইমপ্রেস করতে হবে। তারপরেই আপনি গায়ে হলুদের অনুষ্ঠানে ডাক পাবেন। তারপরেই একজনেই বলবে যে ও ভালো গান গায়। ওরে ১-২ টা গান গাইতে দাও। এভাবেই কিন্তু আপনার যাত্রাটা শুরু হবে। সো সবকিছুই পজিটিভ। আপনি আগে নিজে একটা ভালো ছবি তোলেন, সেটা Facebook এ পোস্ট দেন। সেখান থেকেই একজন ফটোগ্রাফার বলবে যে, "ভাই আপনার ছবি তোলার সেন্স ভালো। আপনার ফ্রেমিং, জুমিং ভালো, ভালো ক্যামেরা, ভালো লেন্স ব্যবহার করলে আপনি ভালো করতে পারবেন।" সেখান থেকে আপনার নজরে পড়বেন। তাই না? তারপরে আস্তে, আস্তে একটা সময় গিয়ে দেখবেন যে আপনি বড় ফটোগ্রাফার হয়ে গেছেন। কেউই কিন্তু বিশাল ইয়ে নিয়ে শুরু করে না। সো এইটা হচ্ছে গিয়ে বিষয়। সো আমাদের সবশেষ যে জিনিসটা সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড। এটা বলে শেষ করব আজকে। প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড মানে হচ্ছে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড। প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড জিনিসটা কি? এই যে বললাম কেন আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হয়? কেন আমাদেরকে ইতিবাচক চিন্তা করতে হয়? কারণ আমাদের আশপাশে যা ঘটতেছে সবকিছু ইতিবাচক না। সবকিছু পজিটিভ না। আমাদের আশেপাশে যা ঘটতেছে সবকিছু নেগেটিভ। প্রচুর নেগেটিভিটির ভিতরে আমরা বেড়ে উঠি। সো আমরা যদি পজিটিভটা চিন্তা না করি, তাহলে আমরা এই নেগেটিভিটির মধ্যে ডুবে যাব। একটা সময় আমরা হতাশায় একেবারে তলিয়ে যাব। আ একটা সময় মানুষ দেখবেন যে শেষ পর্যন্ত কি হয়? আস্তে, আস্তে এসব হতাশা থেকে মানুষের মানসিক রোগ হয়ে যায়। এবং তখন সিজোফ্রেনিয়া একটা সময় আরো ভয়ংকর রকমের রোগ হয় মানুষের। তখন মানুষ আর কিছুই করতে পারে না। তখন আপনি তাকে যত পজিটিভ যত কিছুই করবেন সে তখনই সেখান থেকে একটা আ নেগেটিভ আউটকাম বের করে নিয়ে আসে। যে আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না। তখন আস্তে, আস্তে সে অসুস্থ হয়ে যায় মানসিকভাবে। একটা সময় মানুষ পাগল হয়ে যায়। সো এবং সে যা চিন্তা করা শুরু করে সবকিছুই আনরিয়াল। মানে তো এজন্য প্রোঅ্যাক্টিভ চিন্তা করতে হবে। প্রোঅ্যাক্টিভ চিন্তা করা দরকার আমাদের। কারণ হচ্ছে আমরা প্রোঅ্যাক্টিভ চিন্তা না করলে আমরা রিঅ্যাক্টিভ হয়ে যাব আস্তে, আস্তে। সো প্রোঅ্যাক্টিভ জিনিসটা কি? প্রোঅ্যাক্টিভ হচ্ছে আ প্রোঅ্যাক্টিভ হচ্ছে উত্তেজিত না হয়ে, আবেগতাড়িত না হয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তারা এইটা করতে পারে না। এই যে বড়, বড় মিলিটারি জেনারেল আপনি দেখবেন যে যুদ্ধ চলতেছে, মুহুর্মুহু বোমা পড়তেছে। তো এর মধ্যেও তো উনি ডিসিশন নিচ্ছে। কিভাবে নিচ্ছে? প্রোঅ্যাক্টিভ। তাই না? কারণ হচ্ছে যে সিচুয়েশন যাই হোক, আপনারা যারা এই যে 'সেভিং প্রাইভেট রায়ান' সিনেমাটা দেখছেন অনেকেই। তাই না? এই যে ১ম যে ওপেনিং সিনটা হয় নরম্যান্ডি বিচে। সেখানে এই যে দেখছেন বৃষ্টির মতো গুলি, বৃষ্টির মতো গুলি পড়তেছে। মনে হচ্ছে যে এর মধ্যে দিয়ে একটা পিঁপড়া পার হওয়া সম্ভব না। কিন্তু এর মধ্যেই কিন্তু কমান্ডাররা ডিসিশন নেয়। এর মধ্যে দিয়েই কিন্তু তারা তীরে উঠে। এর মধ্যে দিয়েই কিন্তু তারা সেই কোস্ট উইন করে। মানে ১ম যখন তাদের এই জাহাজ নিয়ে তারা কূলের দিকে পৌঁছায়, সেখানে যেইভাবে তাদের উপরে গুলিবর্ষণ শুরু হইছে, একেবারে মুষলধারে গুলি আরকি। মানে সেখান থেকে একটা পিঁপড়া পার হওয়ার মতো জায়গা নেই। কিন্তু সেখান থেকেই তারা কূলে উঠে। এভাবেই যুদ্ধ হয়। এভাবেই যুদ্ধক্ষেত্রে কমান্ডাররা ডিসিশন নেয়। মানে তারা এই জায়গায় হাল ছেড়ে দেয় না, সারেন্ডার করে না। মানে তাই না? এই যে আমাদের ৭১ এর মুক্তিযুদ্ধের কথাও যদি বলি, তাই না? সেখান থেকেও ওই যে কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠার এই তো সময়। তাই না? এই অন্ধরাত, তাই না? অন্ধরাতেই কিন্তু এরকম যখন আপনি জেগে উঠবেন তখন আপনি দেখবেন যে নতুন সূর্য উঠছে। সো এরকম প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড মানে হচ্ছে এরকম আবেগতাড়িত না হয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। নেতারা এভাবে সিদ্ধান্ত নেয়। তারা এরকম অন্ধকারের মধ্যেই দেখবেন যে আ আ ইতিবাচক সিদ্ধান্ত নেয়। আর